গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমাদের থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে কোথায় যাচ্ছি আমরা। ব্যান্ডেলে নামলাম। ব্যান্ডেলে নেমে এখন আমরা ব্যান্ডেল স্টেশন থেকে নেমে নিচের ফুটব্রিজ হয়ে আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। লাইরি বাবার মন্দির, লাইরি বাবা আশ্রম বা লাইরি বাবার ধাম, যেটা তোমরা বলবে আধারালয়, লেখাই আছে এখানে লাইরি বাবার আশ্রম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আবার আমি আরো একটি নতুন স্ট্রিমিং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে চলে এসেছি হাওড়া স্টেশন চত্বরে। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে গন্তব্য কোথায়। হ্যাঁ, লাইরি বাবার আশ্রম বা লাইরি বাবার ধাম। আর এটাই বলবো, ভিডিওটা স্ট্রিপ না করে ডিটেলস ইনফরমেশনটা দেখো, না হলে অনেক কিছু মিস করে যাবে। যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না। আর যারা এই স্ট্রিমিংয়ের বরাবরই সদস্য তাদেরকে একটা কথাই বলবো, প্রচুর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না। আসল কথায় আসা যায়, সারা সপ্তাহের কর্মব্যস্ততা আর একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসো, মনে করতে থাকো যেন আজ এক অন্যরকম ভাবে জীবনটাকে কাটাবে। কিভাবে? উইকেন্ড ট্যুর বা অন্যতম সেরা জায়গা হলো ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম বা লাহিড়ী বাবার ধাম। ঘন সবুজের মাঝে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বা কোনো প্রবেশ মূল্য নেই। অবাক হবেন, এই শ্বেত শুভ্র মন্দিরটি দর্শনের ফলে আপনার মনে একদিকে যেমন পবিত্র অনুভূতি জাগ্রত হবে, অপরদিকে তেমনি এই আশ্রমে সর্বধর্ম সমন্বয়ের অনুভূতি পাবে। তাহলে আপনাকে আসতেই হবে এই শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে। কোথায়? এই লাহিড়ী বাবার আশ্রম ধাম। এই ভিডিওতে আপনাদের বলবো যে কিভাবে এই আশ্রমে আসা যায়, কখন খোলা থাকে, ভোগ কিভাবে পাবেন, খরচ কত, এখানে থাকতে হলে কি করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আবারও বলবো, নতুনদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং আমাদের পাশে থাকতে হবে। এখানে আসতে হলে প্রথমে যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশন, তারপর প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বেরিয়ে লাহিড়ী বাবার আশ্রম যাব বললেই টোটো, অটো, শেয়ার অর রিজার্ভ করে ফ্যামিলি, ফ্রেন্ড, সোলো চলে আসুন আশ্রমে। ব্যান্ডেল স্টেশন থেকে এর দূরত্ব 5 কিলোমিটার। টোটো বা অটোতে আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এই আশ্রমের আধ্যাত্মিকতার সাথে সাথে প্রাকৃতিক মেলবন্ধন দুটোই পাবেন একই সাথে। এই দুটোকেই গুরুত্ব দিয়ে গড়ে উঠেছে এই লাহিড়ী বাবার আশ্রম। আসুন এবার শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
তো আমাদের থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে কোথায় যাচ্ছি আমরা। তো সেখানে আগে যাই, তার ডিটেলস তোমাদের সামনে দিয়ে দেবো স্ট্রিমিংয়ে। থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছো। তো আজকে অনেকদিন পর একটা ট্রাভেল আগে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আজকে একটু সময় পেয়েছি বলে বাড়ি থেকে বেরোলাম, সঙ্গে মাও যাচ্ছে, যে মা আমার সঙ্গে যাচ্ছে, বাবা আগে আছে। তো এখান থেকে এখন গাছতলা যাচ্ছি, সেখান থেকে হাওড়ার বাস ধরবো। হাওড়ার বাস বলতে গেলে 41 বা 41B স্ট্যান্ডে থেকে যাচ্ছি। স্ট্যান্ডের থেকে গিয়ে সেখান থেকে বাস ধরে যাব হাওড়া। তারপরে দেখি ওখান থেকে যদি ইউটিএসে টিকিট করতে পারি তো ভালো, আর যদি না হয় তাহলে ওখানে অফলাইনে টিকিট করে নেব। টিকিট করে হাওড়া ব্যান্ডেল হোক বা হাওড়া বর্ধমান বা হাওড়া কাটোয়া যা ট্রেন পাবো ওই ট্রেন করে আগে ব্যান্ডেলে যাই। তারপরে তোমাকে ওখান থেকে ডেসক্রিপশন দিচ্ছি কী করে ব্যান্ডেল থেকে আমরা নেক্সট আমাদের টার্গেট পয়েন্টে যাব। এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে গাছতলার দিকে। বাসে গিয়ে এসে বসলাম, আমি 41 বাসে উঠলাম। এই বাসটা সেই বসে আছি, দেখো মা বসে আছে আর এই সাইডে বাবা বসে আছে। এই যে বাসে করে বসে আছি এখন। বাস মোটে এসে রানীগুটি, তারপরে এখান থেকে এই 8টার সময় বাসটা ধরলাম। এই বাসটা গিয়ে পৌঁছতে 8:30 15টা হবে। বন্ধুরা, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনির উদ্দেশ্যে। আজকের ডেস্টিনি তোমরা তো ভালো করেই জানো, সামনে বাস স্টপ গাছতলা। সেখান থেকে আমরা 41B ধরে রওনা দিলাম। মা লেডিস সিটে বসলো এবং বাবা আমার ঠিক পেছনের সিটেই বসে পড়লো। বাস ছুটতে শুরু করলো। গাছতলা থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ ছিল নেতাজি নগর, তারপর রানীকুটি, আজাদগড়, মালঞ্চ, অশোকনগর, টালিগঞ্জ, রাসবিহারী, হাজরা, এক্সাইড মোড়। এক্সাইড থেকে বাঁদিকে টার্ন নিয়ে মোড়কুঞ্জুর পাশ দিয়ে বাস ধেয়ে চলল স্প্ল্যানেডের উদ্দেশ্যে। গাছতলা থেকে হাওড়া বাসের অনেক রুট আছে, যেরকম S7, AC6, নাগতলা। কিছু বাস আবার হাওড়া পর্যন্ত না গিয়ে বাবুঘাট পর্যন্ত যাতায়াত করে। তার মধ্যে আছে 205, 205 A, 228, 80 যেটা স্প্ল্যানেড যায়, এবং 208 যেটা ছাড়ে কুদঘাট থেকে। মাথা পিছু ভাড়া 12 থেকে 15 টাকা, এবং এসি বাসে গেলে 25 থেকে 35 টাকা। তোমরা মেট্রো করেও যাতায়াত করতে পারো। মেট্রো করে গেলে তোমাদের নামতে হবে আইদার স্প্ল্যানেড বা শ্যামবাজার। সেখান থেকে তোমরা হাওড়ার যে কোনো বাস ধরে হাওড়া স্টেশনে যেতে পারো। সো বন্ধুরা, যেটা তোমাদের বলার সেটা হচ্ছে এই সবেমাত্র 41B করে আমরা হাওড়া স্টেশনে এসে নামলাম। এখান থেকে এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে হাওড়া দিয়েছে, হাওড়া ব্যান্ডেল লোকাল দিয়েছে, সেটা আমরা দেখবো। দেখে তারপরেই তোমাদেরকে ট্রেনে বাকি তো আমরা কীভাবে কোথায় গিয়ে কী করবো না করবো সামনেটা তোমাদের কি দিচ্ছি। এই মুহূর্তে হাওড়া স্টেশনে এসে আমরা দাঁড়ালাম। এই হচ্ছে টিকিট কাউন্টারের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে টিকিট কাউন্টারের লাইন। এই হচ্ছে এখানে ইউটিএস কাউন্টার, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই টিকিট কাউন্টারের লাইনে সবাই দাঁড়িয়ে আছে। বাবা এইমাত্র গেছে টিকিট কাটার জন্যই। টিকিট কাউন্টারে টিকিটটা কেটে আমরা যাচ্ছি, দেখি কত নম্বরের ট্রেন দিয়েছে সেই বুঝিয়ে তোমাদেরকে জানাচ্ছি। আমাদের ট্রেন
গেছে, ট্রেনের টাইমিং দিয়েছে। আমরা এখন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা হাওড়া ব্যান্ডেল লোকাল আমরা ধরবো। তো 5 নম্বর হাওড়া ব্যান্ডেল লোকাল ধরলে এটা 9টা 25-এ ধরলে এটা 10টা 15 কি 10টা 10:30টার মধ্যে আমরা ব্যান্ডেল পৌঁছে যাব। ট্রেন ঢুকছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাওড়া ব্যান্ডেল লোকাল ট্রেন সবেমাত্র এন্ট্রি করছে আস্তে আস্তে করে। এই ট্রেনটাই 9টা 25-এ ছেড়ে হাওড়া ব্যান্ডেল লোকালের উদ্দেশ্যে যাবে। তো সবেমাত্র ব্যান্ডেল হাওড়া লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসলো। আর আমাদের এই পাশ দিয়ে চলে যাচ্ছে 3 নম্বর দিয়ে চলে গেল হাওড়া ব্যান্ডেল লোকাল 9টা 10-এ, এবং 9টা 25-এর ব্যান্ডেল লোকালটা এই সবে আসলো। এখন 9টা 16 বাজে, লোকে নামছে। এরপর এই ট্রেনে করেই আমরা রওনা দেবো। মানে তোমরা বুঝতেই পেরেছো আজকের আমাদের ডেস্টিনি কোথায়। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই ক্লিয়ার করে নিয়েছো যে আমাদের আজকের ডেস্টিনি কোথায়। তো বাবা মা বললেই আজকে প্ল্যানটা করলাম। প্ল্যানটা যাওয়ার কথা ছিল বুধবার দিন, তো আমি একটু কাজের মধ্যে ইনভলভ ছিলাম বলে আমি হয়ে উঠতে পারিনি। ট্রেনের ইন্টেরিয়ার 3x3 সিট হয়, মানে 3x3। ছবি তুলে পাঠাবেন। ওই একটু কেক মুড়ি সবেমাত্র হাওড়া ব্যান্ডেল লোকাল যে ট্রেনটি 9টা 25-এ ঠিকঠাক সময় মতোই ছেড়ে দিল 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমি এই মুহূর্তে ট্রেনেই বসে আছি। তো ট্রেন সবেমাত্র ছেড়েছে, ফাঁকাই ট্রেন। হ্যাঁ, তো ট্রেন আমি তোমাদের পুরো স্টেশনগুলো দেখাবো না, আমি স্কিপ করে যাচ্ছি। আমি ডাইরেক্ট তোমাদের চন্দননগর আসলে পরেই তোমাদের টোটালটাই আমি দেখাবো। তো চন্দননগর আসলে পরেই আমি তোমাদের চন্দননগর থেকেই আমি বাকিগুলো আমি করব। এখন বাকি স্টেশনগুলো আমি তোমাকে স্কিপ করে যাচ্ছি, এগুলো সম্বন্ধে ডিটেলস কিছু বলার নেই। কারণ আমার অনেক ট্রাভেল বন্ধুরা আছে, তারা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল অনেকভাবেই সব স্টেশনকে দেখিয়েছে। তো এরপরে কোনো একদিন যদি আমি হাওড়া ব্যান্ডেল লোকালে এরকম সকালবেলায় আসি, তো আমি তোমাদের পুরো একটা ট্রেন ব্লক করে দেখাবো হাওড়া ব্যান্ডেল লোকাল, পরপর কী ট্রেন পরপর কোন স্টেশন আসে। তো আমরা এই মুহূর্তে তোমাদের এই পর্যন্তই আমি দেখাচ্ছি, আমি স্কিপ করে যাচ্ছি। বাবার আশ্রম যেতে আপনাকে চলে আসতে হবে ব্যান্ডেল স্টেশন। হাওড়া থেকে তার টাইম রেট আপনাদের জানিয়ে দিচ্ছি। বর্ধমান লোকাল সকাল 5টা, হাওড়া ব্যান্ডেল লোকাল সকাল 5টা 14, হাওড়া বর্ধমান ক্যালোবিন আছে সকাল 5টা 25, হাওড়া কাটোয়া লোকাল সকাল 5:30, গণদেবতা এক্সপ্রেস 6টা 5, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 6টা 15, হাওড়া বর্ধমান মেন লাইন 6টা 20, হাওড়া ব্যান্ডেল লোকাল 6টা 26, হুল এক্সপ্রেস 6টা 55, হাওড়া বর্ধমান লোকাল 7টা 5, হাওড়া ব্যান্ডেল লোকাল 7টা 10, হাওড়া ব্যান্ডেল লোকাল 7টা 35, বালুরঘাট এক্সপ্রেস 7টা 50, হাওড়া কাটোয়া লোকাল 8টা, হাওড়া বর্ধমান লোকাল 8টা 5, হাওড়া ব্যান্ডেল লোকাল 8টা 20, 8টা 35-এ হাওড়া মেমোরি গ্যালোপিং, 8টা 40-এ হাওড়া ব্যান্ডেল লোকাল, 9টায় হাওড়া বর্ধমান, 9টা 10-এ হাওড়া ব্যান্ডেল লোকাল 9টা 25, হাওড়া 9টা 50-এ
এক্সপ্রেসেও আছে, ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল 10টা, বর্ধমান লোকাল 10টা 5, ব্যান্ডেল লোকাল 10টা 15, ব্যান্ডেল লোকাল সকাল 10:30, ব্যান্ডেল লোকাল 10টা 45, ব্যান্ডেল লোকাল 10টা 55, জামালপুর কবিগুড়ি এক্সপ্রেস 11টা 5, হাওড়া ব্যান্ডেল লোকাল 11টা 15 এবং 11টা 25-এ লাস্ট ট্রেন আপনি পাবেন মানে যাওয়ার জন্য। তারপরেও তো প্রচুর ট্রেন আছে, যে এই সময়ের মধ্যে গেলে আপনারা মন্দিরে ভোগের কুপন কেটে নিতে পারবেন। এবং ব্যান্ডেল থেকে ব্যাক হওয়ার জন্য হাওড়া পর্যন্ত ওরকম অনেক ট্রেন রুট আছে, যেরকম 4:05 ব্যান্ডেল লোকাল, 4:21 বর্ধমান লোকাল, 4:40 ব্যান্ডেল লোকাল, 4:48 ব্যান্ডেল লোকাল, 4:53 মেমোরি লোকাল, 4:53 হুল এক্সপ্রেস, 5:08 হাওড়া জংশন, কাটোয়া হাওড়া লোকাল, ব্যান্ডেল লোকাল 5:20, ব্যান্ডেল হাওড়া লোকাল 5:30, কাটোয়া হাওড়া লোকাল 5:43, বর্ধমান লোকাল 5:52, ব্যান্ডেল হাওড়া লোকাল 6:05, হাওড়া জংশন বর্ধমান হাওড়া লোকাল 6:45, ব্যান্ডেল হাওড়া লোকাল 6:50, বর্ধমান হাওড়া লোকাল 7:20, ব্যান্ডেল হাওড়া লোকাল 7:30, ব্যান্ডেল হাওড়া লোকাল 7:45, বর্ধমান হাওড়া ভায়া মেন লাইন 7:55। এই হচ্ছে সময়সূচি। এছাড়াও অনেক ট্রেন আছে, আপনারা টাইম দেখে আপনারা আসতে পারেন। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে আপনারা দেখে নেবেন কিভাবে আপনারা যাতায়াত করবেন। ব্যান্ডেলে নেমে এখন আমরা ব্যান্ডেল স্টেশন থেকে নেমে নিচের ফুটব্রিজ হয়ে আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। আমাদের ট্রেন এসেছে 4 নম্বর প্ল্যাটফর্মে, তো 4 নম্বর থেকে আমরা নেমে আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। অটো স্ট্যান্ড এখানে যাই, অটোতে কথা বলি, তারপরে আমরা এখান থেকে প্ল্যানিং করবো আমরা কীভাবে যাবো। সেটা আমরা নিজেরা যাবো না আমরা শেয়ারে করে যাবো দেখছি আমরা। এই মুহূর্তে আমরা মানে ব্যান্ডেল স্টেশনে আমরা জাস্ট নেমেছি, দুটো। তো এখানে সামনে একটা দাদার এখানে হোটেল আছে, সেই দাদার হোটেল থেকেই আমরা ডিম টোস্ট খেয়েই তারপরে আমরা যাব। তা ব্যান্ডেল স্টেশন থেকে নেমেই সামনে দাদারই স্টল, এই স্টলে তোমরা ডিম টোস্ট, পাউরুটি, তরকারি, ঘুগনি সবই পেয়ে যাবে। ঠিক দাদার দোকানটা হচ্ছে এই ব্যান্ডেল স্টেশনের যে ব্যান্ডেল যে টিকিট ঘরটা আছে, টিকিট ঘরের ঠিক জাস্ট অপোজিটে। ডিম টোস্ট 25 টাকা করে নেয়, আর পরোটা 3 পিস 20 টাকা। ডিম টোস্ট তোমরা খেয়ে চাটা খেয়ে তারপরে এখান থেকে তোমরা জার্নি করতে পারো। হ্যাঁ, লাহিড়ী বাবার উদ্দেশ্যে হচ্ছে সকালের ব্রেকফাস্ট। জাস্ট ব্রেকফাস্ট আমরা নিলাম রুটি আর পাউরুটি, মানে ব্রেড টোস্ট এগ দিয়ে। এটা নিয়ে এটা খেয়ে আমরা তারপরে এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে আমরা যাবো লাহিড়ী বাবার আশ্রমে।
সো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তীর্থস্থানটি, এখানে দেখতেই পাচ্ছ এই হচ্ছে লাহিড়ী বাবার মন্দির, লাহিড়ী বাবা আশ্রম বা লাহিড়ী বাবা ধাম, যেটা তোমরা বলবে আধারালয়। লেখাই আছে এখানে লাহিড়ী বাবার আশ্রম আধারালয়, মানে আধার আলোয় বলা থাকে, সেই আধার আলোয় হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। তো আমি এখন লাহিড়ী বাবার আশ্রমের বাইরেই আছি। টোটো করে আমরা আসলাম ব্যান্ডেলের ওখান থেকে। সেই টোটোর দাদার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি গাড়ি নিয়ে আসো বা 4 চাকা নিয়ে আসো বা 2 হুইলার নিয়ে আসো, এটা হচ্ছে পার্কিং জোন। এই পার্কিং জোনে তোমরা এখানে গাড়ি তোমরা সব রাখতে পারবে। এই যে এখানে লেখাই আছে বাইক, দেখতেই পাচ্ছ, এখানে তুমি বাইক রাখতে পারবে। এটা হচ্ছে 4 চাকা রাখার জায়গা, এই যে বাইক রাখার জায়গা দেখতেই পাচ্ছ। আর যারা গাড়ি নিয়ে আসে, তারা গাড়ি নিয়ে এখানে আসে, এসে ঘুরে আবার চলে যায়। টোটোতে যারা বুকিং করে আসতে পারে বুকিং, আমরা যেরকম বুকিং করে আসিনি, আমরা এসেছিলাম রিজার্ভ করে এসেছি, তো 110 টাকা দিয়েছি। দাদার নাম্বারটা নিয়ে নিয়েছি। এবার টোটোতে আমরা আসার সময় 110 টাকা দাদাকে দিয়েছি। দাদা চলে যাচ্ছে, আবার দাদাকে 15-20 মিনিট পর ফোন করে দেবো। ফোন করার পর দাদা চলে আসবে, দাদা এসে আমাদের আবার নিয়ে যাবে। তো এখানকার লোকেশন দেখছো খুব ভালোই। আমি প্রতিটা স্টিল এখানে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গা এখানে। আর এই লাহিড়ী বাবার টোটো স্ট্যান্ড সামনে আছে। এখানে দাদা বৌদির ভ্যারাইটি স্টোর আছে, যেখানে সব ধরনের তোমরা এখানে খাবার পাবে। পিকনিক স্পটে এখানে যাওয়ার জন্য পিকনিক স্পটের সামনে গাড়ি আছে, গাড়ির জায়গা আছে। আর এরকম করে তুমি পার্সোনাল গাড়ি নিয়ে আসলে গাড়ি তোমরা এইভাবে এখানে রাখতে পারবে, এই দেখতেই পাচ্ছ। তো মানে ফ্যামিলিকে নিয়ে আসলে, বন্ধুবান্ধবকে নিয়ে আসলে তোমাদের এই জায়গাটা খুব সুন্দরভাবে তোমাদের সারাদিন তোমাদের সময় কেটে যাবে। আর যদি পিকনিকের জন্য হেরিয়ে নিতে আসো, আশেপাশের অঞ্চলে অনেকগুলো পিকনিক স্পট আছে, দেখে আসলাম। উল্লাস পিকনিক স্পট আছে, আমার বাংলা পিকনিক স্পট আছে, লাহিড়ী বাবার পিকনিক স্পট আছে, গ্রিন ভ্যালি পিকনিক স্পট আছে। এই স্পটগুলোতেও আসলে তোমরা এখানে প্রচুরভাবে পিকনিক করে যেতে পারবে। তো এরিয়াটা দেখো, কলা বাগান, আম বাগান, আম বাগানে ভর্তি, কলা বাগান। এই দেখো সজনা গাছ, দেখতেই পাচ্ছ সজনা গাছ, কি সুন্দর সুন্দর সজনা গাছ এখানে আছে। এই দেখো তাল গাছ, দেখতেই পাচ্ছ তাল গাছ। এই দেখো তোমাদের তাল গাছ দেখাচ্ছি, দেখো কি সুন্দর এখানে একটা তাল গাছ, তার সঙ্গে আছে সজনা গাছ। এই যে ফাঁকা জমিগুলো দেখছো, এগুলো হচ্ছে সব পিকনিক স্পট। এগুলো পিকনিক স্পটের জন্য লেখা আছে। যেরকম এই যে পিকনিক স্পটটা দেখতে পাচ্ছ আমার সামনে, এটা হচ্ছে দাস পিকনিক স্পট, লেখাই আছে দাসবাবুর পিকনিক স্পট। আমি তোমাদের দাসবাবুর পিকনিক স্পটের ডিটেলসটা দিচ্ছি। শুধু তাই বলে না, এখানে দেখো লেখা আছে রাজহাট পিকনিক স্পট, লেখা আছে দেখো পিকনিক স্পট। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে 8240658774। এই দেখো রাজহাট লেখা আছে, রাজহাটের পিকনিক স্পট। দেখো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, এটা হচ্ছে রাজহাট পিকনিক স্পট, দেখতে পাচ্ছ। এই দেখো রাজহাট, পাশে একটা পুকুর আছে, বিশাল বড় একটা দিঘি, পুকুর বললে ভুল হবে, একটা দিঘি। এখানে এসে তোমরা মানে বাসনপত্র নিয়ে এসে রান্না করে এখানে পিকনিক করতে পারবে। আর এখানে লেখাই আছে এখানে আবর্জনা ফেলিবেন না, আবর্জনা ফেলিলে এখানে 500 টাকা জরিমানা আছে। আর এই যে পিকনিক স্পটটা তোমরা দেখছো, এটা হচ্ছে দাস পিকনিক স্পট, লেখাই আছে দাস পিকনিক স্পটের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7980744570। তোমরা মানে অনলাইনে ওয়ার বুকিং লেখা আছে, অনলাইনেও করতে পারো বুকিং রাজহাটে, তার ডিটেলস এখানে ইনফরমেশনটা আছে। এখানেও পিকনিক স্পট, এখানে ঘর করা আছে, সিকিউরিটি ঘর করা আছে, তোমরা এখানে করতে পারবে। প্রতিটা পিকনিক স্পটের মধ্যে বাথরুম সিস্টেম করা আছে, ডিস্টেন্সে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পিকনিক স্পট। আর এই পিকনিক স্পটের ঠিক এখানেই একটা আছে হচ্ছে পুকুর, পুকুর বললেই বলা হবে, এটা একটা বড় পুকুরই এটা গ্রাম বাংলা। দেখো কি সুন্দর পুকুরটাকে সাজানো, দেখতেই পাচ্ছ, এই দেখো পুকুর। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী নামকরণ অনুসারে লাহিড়ী বাবার আশ্রম নাম হয়েছে। প্রবেশ মূল্য লাগে না, আর মহিলাদের প্রবেশের জন্য মাথায় কাপড় বা গামছা লাগিয়ে ঢুকতে হয়।
এই যে শান্ত নীর, এখানে আসলে মন আপনার শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। গেটের মুখে লেখা আছে শ্রী বিষ্ণু মোক্ষধাম আদরালয়। মন্দির খুলিবার সময় সকাল 10টা হইতে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকালে 4টে হইতে সন্ধ্যে 6টা বন্ধ থাকবে। श्री विष्णु मुख्यधाम आधारालय लिखा है। मंदिर के प्रवेश यहाँ खुलने के समय सुबह 10 बजे से 12 बजे तक, शाम को 4 बजे से 6 बजे तक। और इंग्लिश में लिखा है श्री विष्णु मोक्षधाम आधारालय ओपनिंग टाइम मॉर्निंग 10 AM to 12 PM এবং ইভিনিং 4 PM to 6 PM। ভোগের কুপন কাটার সময় সকাল 10টা থেকে 12টা, খাওয়ার সময় সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, শেষ হতে হতে এক এক দিন 2:30টাও হয়ে যায়। ভোগের কুপন আগে ছিল 40 টাকা, এখন হয়েছে 80 টাকা। লাহিড়ী বাবার আশ্রম কেউ যদি রাত্রি যাপন করতে চান তার জন্য এখানে ব্যবস্থাও আছে। আশ্রমের ভিতরে ঢুকতেই দুই দিকে 2 গজপতি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর তার ঠিক বাদিকেই একটা খুব সুন্দর ফোয়ারা, তার সঙ্গে বাবা ওম নমঃ শিবায় আমাদের বাবা বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে লেখাই আছে ফুল গাছে হাত দেবেন না। প্রচুরভাবে এখানে সুন্দর সুন্দর ফুল এখানে রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাগান খুব সুন্দরভাবে সাজানো। আশ্রমের মেন গেট দিয়ে ঢুকতেই ডান দিকে রাজহাঁসের সারি সারি পাল দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে ইন্ডিকেশন করা আছে শিব এবং বিষ্ণুর মন্দির। আমরা এখন শিব এবং বিষ্ণুর মন্দির দিকে যাচ্ছি। তার আগে হ্যাঁ দেখতেই পাচ্ছ ঢাক বাজিয়ে, কাঁসর ঘণ্টা বাজিয়ে, ধূপ ধুনো দিয়ে মা দুর্গাকে ঘরে নিয়ে আসা হচ্ছে। পুরনো আদলে গ্রামে গঞ্জে যেরকম করে নিয়ে যাওয়া হয় মাকে। একই জায়গায় একই স্থানে বিভিন্ন ধর্মের মেলবন্ধনকে সম্মেলন করে গড়ে উঠেছে এই লাহিড়ী বাবার আশ্রম। নানা ধর্ম অর্থাৎ খ্রিস্টান, হিন্দু, মুসলিম থেকে শুরু করে অনেক ধর্মের মিলন পাবেন এই আশ্রমে। পঞ্চবেদ মন্দির। জগদ্ধাত্রী মন্দিরের বাদিক দিয়ে যাওয়া যায় হর মন্দির বা শিব মন্দির, হরি মন্দির বা নারায়ণ মন্দির। তার আগের পথ থেকে যেতে ডান দিকেই পড়বে পঞ্চবেদ মন্দির। এই মন্দিরে রয়েছে ব্যাসদেব ও তার 4 বেদ। ব্যাসদেব তার 4 বেদ হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও
অর্থব্যবেদ। ত্যাগের প্রতীক স্বরূপ তারা তিনজন গেরুয়া পোশাক পরিধান করে রয়েছে। ঋগ্বেদ স্বয়ং নাশ, নিজের ভালো চিন্তার ত্যাগ। সামবেদ অহংনাশ, অপরের অনিষ্ট চিন্তার নাশ করা। যজুর্বেদ শরীর ন্যাস, দেহবোধ পরিত্যাগ করা, অর্থাৎ কৃচ্ছ সাধনের মাধ্যমে সুখ বর্জন করে সত্যকে অনুসন্ধান করা। অর্থব্যবেদ শ্বেত বসন পরিচিত ব্যক্তিটি অর্থব্যবেদ প্রতীক। অর্থব্যবেদ বৈরাগ্যের প্রতীক, অর্থাৎ ভীমরতির কারণ না হওয়া, অর্থাৎ ত্যাগ বা বৈরাগ্যের চূড়ান্ত অবস্থা থেকে অনেকেই নেমে যান। এখানেই সেই ভীমরতির কথা বলা হয়েছে। লোকনাথ মন্দির আশ্রম পিতার ছোট্টবেলার কথা। তিনি ছোট্টবেলা থেকেই সব ঠাকুরের পূজা করতেন। তার মা বাবা লোকনাথ এর পুজো করতেন। তবে তার বাবার যেমন বিশ্বাস ছিল না, কিন্তু বাবার প্রত্যক্ষ দর্শন তাকে বিশ্বাস করতে সহায়তা করে। সেই থেকেই তিনি লোকনাথ বাবার ভক্ত হয়ে পড়েন। উত্তরপাড়ার মাকলা অঞ্চলে লোকনাথ মিশন তৈরি হয় তারই অনুপ্রেরণায়। ছোটবেলা থেকেই তাদের বাড়িতে বাবা লোকনাথের পূজা বা উৎসব হতো। এই লোকনাথ বাবা তিরোধান দিবসে তিনি প্রথম আসেন তার ভালোবাসার মানুষের বাড়িতে। শুধু তাই নয়, প্রথম তিনি তার দেওয়া অনুগ্রহণ করেন তার সন্তানের হাত থেকে। সেই স্মরণীয় দিনটি চিরস্মরণীয় রাখার জন্য, এছাড়া দাদুর ইচ্ছা ও নিজের ভালো লাগাকে মনে রেখেই তিনি লোকনাথ মন্দির গড়ে তোলেন। হরমন্দির লিঙ্গবিহীন হরমূর্তি এখানে রয়েছে। তার তার যোনি পিঠটি বাইরের, কারণ হর অর্থাৎ পুরুষ, যিনি ধ্যানমগ্ন। এই সময় প্রকৃতির সাধ্য নেই বা প্রয়োজন নেই। প্রকৃতি যখন যোনিরূপে বাইরে, প্রকৃতি পুরুষের হাতনি শক্তি, কিন্তু স্থিরাবস্থায় প্রকৃতি পুরুষ থেকে অনেক দূরে। তবে এখানে প্রকৃতি অর্থাৎ যোনিপীঠকে হাড়ের দিকে ফেরানো, অর্থাৎ প্রকৃতি ও পুরুষের মিলনকে সৃষ্টির উৎস। পুরুষ প্রকৃতি তার বহন রয়েছে। এই বিশেষ ভাবে বহন করাই বিবাহ কথাটির মূল কথা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে ভোলে বাবার মন্দিরের সামনে। এই ভোলে বাবার মন্দির তুমি দেখতেই পাচ্ছ, আমার ঠিক পিছনেই বাবা ভোলেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা ভালো করে দেখো, এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। ঠিক আছে, এই বাবা ভোলেনাথ। এখানে শ্রী বিষ্ণু এবং শিবের যে মন্দিরের জায়গা আছে, ধাম লেখা আছে, প্রথমে দেখিয়েছি। সেটা ঘুরলে তোমরা এখানে অনেক রকম দৃশ্য এখানে পাবে। বিষ্ণুর একটা রূপ দেখতে পারবে, অবতার ভোলে বাবার রূপ দেখতে পারবে, তার সঙ্গে বাবা লোকনাথ এবং আরও অনেক দৃশ্য তোমরা দেখতে পারবে। হরি এখানে নারায়ণ বা হরি স্বর্ণমণ্ডিত মানবদেহের তিনটি রূপ, অর্থাৎ শ্বেত, পীত ও কালো। শ্বেত যখন তীব্র আকার ধারণ করে তখন স্বর্ণমণ্ডিত হয়ে পড়ে। এই নারায়ণের রূপে এখানে পীত রং বা স্বর্ণমণ্ডিত। নারায়ণ অর্থাৎ নরের মধ্যে প্রাণ রূপে তার অবস্থান। সেই অবস্থানে তিনি নির্দিত রয়েছে। নির্দিত ততক্ষণ যতক্ষণ অজ্ঞানত থেকে মনুষ্যে আবৃত্তি যখন জ্ঞানের অনুসন্ধানকে আকৃষ্ট হয়ে পড়েন, তখন তার অন্তর আত্মা জেগে ওঠে। তাই নারায়ণ এখানে জাগ্রত। একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব শান্ত পরিবেশ, ঠান্ডা। গরমকালে আসো তো সত্যি তোমাদের সারা দিনটি এখানে সময়টা কেটে যাবে। মন্দিরের ভিতরে এত শান্ত পরিবেশ, এত গাছপালা, তোমাদের চিন্তাই নেই। আর খুব সুন্দর ডেকোরেশন করা গাছ, মানে কি বলবো, খুব সুন্দর সুন্দর এখানে সব কিছু রাখা আছে। আর এই ঠিক উপর দিকে দেখতে পাচ্ছ, উপর দিকে এখানে একটা মূর্তি দেখা যাচ্ছে। তোমরা হয়তো জানি না খেয়াল করেছো কিনা। এই যে দেখছো, আগে এখান দিয়ে জল পড়তো, এই জল পড়াটা বন্ধ হয়ে গেছে। জগদ্ধাত্রী মন্দির প্রধান ফটক দিয়ে ঢুকতেই জগদ্ধাত্রী মন্দির। আশ্রম পিতা একবার সাধনকালে দেবী কৌশিকীর দর্শন পেয়েছিলেন। আজ মন্দিরে যে দেবী মূর্তি রয়েছে, তিনি তাকে এই রূপেই তার পূজার মধ্যে দেখেন। তাই এই জগদ্ধাত্রী বা কৌশিকী মন্দিরের অবতারণা। উত্তরপাড়ায় তার বাড়িতে 2002 খ্রিস্টাব্দে ধুমধাম সহকারে দেবী কৌশিকীর পূজা শুরু হয়। আগে তার যখন 7 বছর বয়স, তখন তম্রমধ্যে ঘটেই এই পূজা শুরু করেছিলেন পিতামহীর পিতা। তবে সেই পূজা কখনো সমাপন হয়নি। পিতামহীর পিতা তন্ত্র সাধক ছিলেন। সেই পূজার সূত্র ধরেই এই পুজো শুরু হয়। সেই থেকেই পূজা চলে আসে। রাজহাটে পূজা শুরু হয় 2014 থেকে।
মন্দিরের প্রবেশ মূল্যে মানে এন্ট্রি তুমি এই পর্যন্ত আসলে এবার মন্দিরের প্রবেশদ্বারের আগেই ডান দিকে আছে তোমাদের জুতো রাখার জায়গা, যেখানে তোমাদের জুতো মোজা সব খুলে যেতে হবে, খালি পায়ে যেতে হবে। তো এখানে আমি জুতো রেখে দিলাম। আমি এবার মন্দিরে প্রবেশ করব, তার আগে দেখে দিচ্ছি একটা সুন্দর বাচ্চাদের একটা ছোট্ট পার্ক মতো আছে, যেখানে ঢেকি থেকে দোলনা সব রকমই খেলার জায়গা আছে। এই হচ্ছে ট্রেন। এখানে দেখো খুব সুন্দর গাছদের ডিজাইন করা হয়েছে। একজন মা তার বাচ্চাকে কোলে তুলে কি সুন্দর আদর করছে। এই যে ভিতরটা দেখছে, এদিকটা হচ্ছে টয়লেট। এখানে হচ্ছে মহিলাদের জন্য পুরুষদের জন্য এখানে টয়লেট আছে, তোমরা টয়লেট এখানে ইউজ করতে পারো। এই হচ্ছে মন্দির যাওয়ার প্রবেশ পথ। এই দিক দিয়ে সোজা হেঁটে খালি পায়ে তোমাদের হেঁটে হাত পা ধুয়ে তোমাদের এইভাবে মন্দিরের দিকে যেতে হবে। হ্যাঁ, মন্দিরের স্ট্রিক্টলি একটা অর্ডার, মন্দিরের বাইরে থেকে তোমরা মন্দিরের বাইরে সব ফটো নিতে পারো, কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল বা কোনো ফটো তোলা নিষেধ নিষেধ করে দিয়েছে। এটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে।
লাহিড়ী বাবার আশ্রম। আধারালয় এই মন্দিরের নাম। এটি স্থাপত্য ও পরিবেশে অন্যান্য কলকাতা উপকণ্ঠে প্রায় নাগালের মধ্যেই অবস্থিত। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ একে লাহিড়ী বাবা আশ্রম নামে চেনে। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ মূল্য নেই। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী শ্রীরাম আছে। তাদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের জন্য সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনা স্থানও রয়েছে। 2003 সালে শুরু হয়েছিল। আজ এর স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরে এসে দুপাশেই হাজার হাজার প্রাচীন আম গাছ আর নানা জানা অজানা ফুলের বাগানে ভরে যায় ক্যাম্পাস। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে, কারণ মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে। এর প্রবেশদ্বারে একটি দুর্দান্ত গোপুরণ রয়েছে। তাকে পাশে রেখে স্বর্ণ মন্দিরের মতো জলের উপর নির্মিত দীর্ঘ অলিন্দন পার হয়ে বেশ কয়েকটি দেবদেবীর দর্শন, সিঁড়ি দিয়ে জলে প্রবেশ করে স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের স্থাপত্য রাজস্থানী দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণের মুগ্ধ করে। পূর্ণিমা রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয়। সমগ্র মন্দিরটি মানবদেহের আদলে তৈরি করা হয়েছে। এতে যোগের গুপ্তনীতি থাকতে পারে। রাম সীতা মন্দির। প্রথম রাম সীতা মন্দিরটি দক্ষিণাত্য স্থাপত্য রীতিতে তৈরি হয়েছে। চূড়াটি গোপুরণ ধারাটি অনুসরণ করেছে। গো অর্থাৎ জিওয়া, পুরো অর্থাৎ অন্ধ। গো বা জিওয়া অন্ধরস্থ বা ভেদ না করলে আত্মারামের দর্শনের পাওয়া যায় না। এখানে বাহ্য শিল্পরীতির সঙ্গে আধ্যাত্মিক অর্থও রয়েছে। মন্দির দেবতা এখানে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান। রাম অর্থাৎ প্রাণ, লক্ষ্মণ অর্থাৎ অপান, সীতা অর্থাৎ কুণ্ডলিনী শক্তি, হনুমান অর্থাৎ প্রাণের সূক্ষ্মরূপ। রাম সীতা মন্দির ও চণ্ডীকালী কৃষ্ণ মন্দিরের মাঝখানে রয়েছে গরুধ্বজ বা পাদুকর প্রতীক। এটি স্থিতি বা মূলাধার চক্রের প্রতীক। এই মূলাধার পেরিয়ে জলাধার স্বাধিষ্ঠান চক্রের প্রতীক। মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু মন্দিরের এখানেই এক রাম সীতা, রাম লক্ষ্মণ সীতা মানে জয় শ্রী রামের মন্দির আছে। সেই মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয় শ্রী রামের মন্দির এবং সামনে হনুমানজি আছে। জয় শ্রী রামের মন্দিরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পারলে এই মন্দির, আর মন্দিরের খোলার টাইম যেমন সকাল 10টা, দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ এটা মন্দির, এবং এই হচ্ছে সেই বেদি। এখানে বেদিতে লেখাই আছে, বেদিতে কিন্তু তোমরা বসবে না। তুমি দেখতেই পাচ্ছ এখানে বেদি লেখা আছে, এই বেদিতে না বসার জন্যই বলা হয়েছে। আর এই হচ্ছে সেই কুণ্ডটা, জলের এই কুণ্ড তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ঘন্টা আছে, এই ঘন্টা তোমরা এখানে বাজাতেই পারো। আমি তোমাদের দেখাচ্ছি কী করে বাজাবো।
চণ্ডীকালী কৃষ্ণ মন্দির। দ্বিতীয় মন্দিরটি বাংলার নবজোড়া শৈলীতে তৈরি। চণ্ডীকালী কৃষ্ণ এই 3 দেবতা মন্দিরে বিরাজ করেছেন। কাল রূপে কালী, মন রূপে চণ্ডী ও প্রাণ রূপে কৃষ্ণ এখানে বিরাজিত। মন্দিরের 9টি চূড়া দেহের নবোদ্ধারের প্রতীক। মন্দিরটির সঙ্গে আপনার দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মিল পাবেন। এটা হচ্ছে এক্সিট পথ। আগেরটা তোমরা যেটা দেখলে এখানে দুটো পথ আছে, এটা দিয়ে হচ্ছে আসার এবং এটা দিয়ে হচ্ছে যাওয়ার। এই আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি মন্দির চত্বরের থেকে। আমি যে পথ দিয়ে এখানে এক্সিট হয়ে আসলাম, এই ঠিক আমার যে এখানে যে আমার যে বাদিকে যে দেখছো জায়গাটা, ফাঁকা জায়গা, এটা হচ্ছে মুক্ত মঞ্চ। এখানে যখন কোনো নামকীর্তন প্রোগ্রাম এখানে হয়, কোনো অনুষ্ঠান এখানে হয়, এই মুক্ত মঞ্চে এখানে করা হয়। গান বাজনার কোনো প্রোগ্রাম হলে এই মুক্ত মঞ্চে এই গান বাজনার প্রোগ্রাম করা হয়। হ্যাঁ, গেট খোলা আছে, আমি জানি না অ্যালাউ আছে কি না। যদি অ্যালাউ হয় আমি তোমাদের ভিতরে দেখিয়ে দিতে পারছি কি হয় ভিতরে। মুক্তমঞ্চের জায়গা, যেখানে বসে দর্শনার্থীরা বসে এখানে প্রোগ্রাম দেখে। এই দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মুক্তমঞ্চ। এই যে মুক্তমঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে মুক্তমঞ্চ। এখানে যাবতীয় প্রোগ্রাম এখানে হয়। যখন এখানে বাৎসরিক কোনো প্রোগ্রাম হয়, এই প্রোগ্রাম এখানে করা হয়। এই যে লেখা আছে মুক্তমঞ্চ। এখানে গান বাজনা থেকে এখানকার যাবতীয় অনুষ্ঠান এই মুক্ত মঞ্চে করা হয়। আর এখানে বসার হচ্ছে এই জায়গা, দর্শনার্থীদের আসলে এখানে দর্শনার্থীদের বসার জায়গা, বিশাল জায়গা এখানে করে আছে। এবং মন্দির সংলগ্ন এরিয়াটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে গোছানো। এখানে 3টে মূর্তি রাখা আছে, নেতাজি, রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ। এটা হচ্ছে উপাসনা ঘর। এখানে ঠাকুরের যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পেতে পারো। হরিবাবা মন্দিরে ঢোকার এক্সিট গেটের ইয়েটা, বাইরের দিক থেকে গেটটাকে দেখেছি, যে হচ্ছে গেটের ভিতর দিক থেকে তোমাকে গেটটাকে দেখাচ্ছি। দেখো এখানে মোরগ ফুলের চাষ করা, ডালিয়ার চাষ, সারা বছর এখানে খুব সুন্দর সুন্দর চাষ করা হয়, বোঝাই যাচ্ছে। দেখো দূরে দেখা যাচ্ছে, দেখো পেঁপে গাছ, আম গাছে ভরা, করবি গাছ, আরও কি দেখাবো, দেখো গ্যাঁদা গাছ। আজ আমরা যেরকম সকাল থেকে লাইরি বাবার মন্দিরে এখানে এসেছি, কলকাতা থেকে ব্যান্ডেল, মানে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে 1 নম্বরে। সেখান থেকে নেমে বাইরে যে
অফিস আছে বা স্টেশন ঘর আছে, স্টেশন ঘরের সামনে অনেক খাবারের দোকান আছে, তার ঠিক সামনেই টোটো অটো পাওয়া যায়। শেয়ারে যদি আসো সারাদিন টোটো থাকবে, সে নেবে 500 টাকা, অটোতে আসলে ওই 500 থেকে 1000। আর যদি তোমরা এমনি নর্মাল মানে 5 জন নর্মাল শেয়ারেবেল আসো শেয়ারে করে, তাহলে তোমাদের নেমে হচ্ছে ওই পার হেড হচ্ছে 25 টাকা করে হচ্ছে তোমার হচ্ছে অটোতে, এবং টোটোতে নেয় হচ্ছে 25 টাকা করেই নেয়। আর তোমরা যদি বুকিং করে আসো, যে 5 জন না নিয়ে এসে তোমরা যদি 3 জনে আসতে চাও, যেমন আমরা আজকে এসে বাবা মা আমি এসে 3 জনে, টোটোতে নিয়েছে 110 টাকা, আমাদের ছেড়ে চলে গেছে। সেই দাদার আমি ফোন নাম্বার নিয়ে নিয়েছি, তোমাদের ডিসক্রিপশন বক্সে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। যাওয়ার সময় ওই 110 টাকা মতোই নেবে, কিন্তু ওই টোটোকেও তোমরা সারাদিন রাখতে পারো, রাখলে পরে একটা চার্জেবল, তো আমরা রাখিনি, দাদাকে ছেড়ে দিয়েছি, দাদা চলে গেছে। আবার দাদাকে ফোন করবো, আধ ঘন্টা আগে দাদা চলে আসবে। আমরা আবার এখান থেকে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে চলে যাব কলকাতা। তা একটা সারাদিন তোমরা আসলে, সকাল থেকে আসলে বাবার আশ্রমে বসে খাওয়া দাওয়া করে ঘুরে সারাদিন থেকে খুব সময় কেটে যাবে, খুব সুন্দরভাবে। নিরিবিলি একটা জায়গা, গরমকালেও আসলেও খুব নিরিবিলি জায়গা, শীতকাল তো আসলে অসুবিধাই নেই। আর তার এর আশেপাশে অনেক পিকনিক স্পট আছে, সেই পিকনিক স্পটেও তোমরা এখানে পিকনিক করতে আসতে পারো। মন্দিরটা তোমরা দেখলে, মন্দিরের বাইরে যে দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি, মন্দিরের বাইরে এখানে অনেক ধরনের দৃশ্য আছে। মন্দিরের বাইরে এক জায়গায় আছে যেখানে এখানে ভোগ কেন্দ্র বলে এক জায়গা আছে। এই যে কুপন যে কাটা হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে, যে দুপুরের ভোগের টোকেন কাটা হচ্ছে, সেই টোকেন যাদের যাদের আছে এখানে ভোগ কেন্দ্রতে এসে টোকেন জমা দিলে তোমরা সেই বুঝে এখানে দুপুরের ভোগ অন্ন তোমরা খেতে পারবে। আমি তো প্রথমবার এসেছি, তোমাদের ভিতরে গিয়ে দেখাবো যখন ভোগটা নেব, কি ভোগ দিচ্ছে, কি খাবার দিচ্ছে, তোমাদের সেটা আমি ভিডিওটা করে দেখাবো, শেয়ার করব। এবং এটাই বলবো যে একদিনের ট্যুর যদি তোমরা এখানে আসতে চাও, নিরিবিলির মধ্যে খুব সুন্দর জায়গা, তোমরা এসে এখানে সময় কাটাতে পারবে সারা দিন। বাচ্চা নিয়ে আসলে, যদি ফ্যামিলি নিয়ে আসো, একটা বড় ফ্যামিলি নিয়ে আসো, সারা দিন এখানে হেসে খেলে আরামসে মজা করে থাকতে পারবে। গরমকালে একবার এসে দেখবো কীরকম সময়, শীতকাল তো অসাধারণ জায়গা, আর পুরো একদম ন্যাচারাল বিউটি যাকে বলা হয়, গ্রাম বাংলা যাকে বলা হয়, একদম ন্যাচারাল বিউটি। এই গ্রাম বাংলার মধ্যেই এই লাহিড়ী বাবার ধাম বা আশ্রমটা এখানে করা হয়েছে, অসাধারণ। একদম গ্রামের মধ্যে নিরিবিলি জায়গা, এখনও পর্যন্ত সেইভাবে মানে ওই শহরের হাওয়াটা, মানে শহরের মধ্যে থেকেও ওখানে শহরের হাওয়াটা এখনও পর্যন্ত এখানে লাগেনি, খুব সুন্দর শান্তভাবে। আমি ভিতরে যাইনি, কারণ ব্লগ করার জন্য মা বাবা ভিতরে গেছে। ভিতরে ফটো তোলার কোনো নিয়ম নেই, মানে মোবাইল নিয়ে ঢোকার নিয়ম নেই বলে আমি ভিতরটা তো কী আছে জানি না। তো মারা গেছে, মাদের থেকে আমি ডিটেলস ইনফরমেশনটা নিয়ে নেব, নিয়ে তোমাদের দেখাবো, মানে বলবো তোমাদের। আর এই হচ্ছে টোটাল মানে এরিয়াটা তোমাদের একবার দেখাচ্ছি, দেখো। দারুণ জায়গা, মিস করো না। তো এই বছরের আমি এই লাহিড়ী বাবার আশ্রম দিয়ে শুরু করলাম আমার এই বছরের ট্রাভেল জার্নি। আমি আরও একদিন আসবো, ছেলেকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আসবো। আমার ইচ্ছা আছে সুবর্ণা এবং আমার ছেলে সুপ্রতীককে নিয়ে আসবো।
বাবা মাকে নিয়েও চিনতে পারলে আসবো। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি রাখছি। তোমরা দেখতে থাকো আমাদের এই ভিডিও এবং প্রচুর লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলো না। একই জিনিস আমি আবার তোমাদের বলছি। তো বন্ধুরা, খেতে গিয়ে বাকি ব্লগটা তোমাদের দেখাচ্ছি, অন্য ব্লগের আমি ব্লগটা তোমাদের দেখাচ্ছি। ভোগ কেন্দ্রতে এখন আমি এই মুহূর্তে বসে আছি। এই লাইন দিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে ভোগ কেন্দ্র। এই সবাই এখানে ভোগের লাইন দিয়ে বসে আছে। দেখতে পাচ্ছ এখানে ভোগ কেন্দ্র, টোকেন অনুযায়ী সবাইকে ভোগ কেন্দ্র দিয়েছে। যে মার পাশে বসে আছে, মা বললো যে বাড়িতে আজকে খাবে না, টাকাটা বেঁচে যাবে, তাই জন্য মা আজকে এখানে চলে এসেছে। লাইনি বাবাকে ফোন করেছিল। এই লাইনি বাবা কিন্তু অনেক ভালো লাইনি বাবা। লাইনি বাবার আশ্রমে আজকে চলে এসেছে মা খাবার জন্য। আর এই যে দেখছো, এই যে লোকটাকে দেখছো, এই লোকটা চালা বাবা, ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। খাবারটা দিক, খাবারটা দিলে আমরা বুঝতে পারবো কী খাবার দিচ্ছে না দিচ্ছে। তো এখান থেকে খাওয়া দাওয়া খেয়ে আমাদের প্ল্যানিং আছে যে এখান থেকে যাবো হচ্ছে ইয়েতে দাদুর বাড়িতে, ব্যান্ডেলে দাদুর বাড়ি, আমার মায়ের কাকুর বাড়ি। সেই দাদু আগের বছর মারা গেছে। তো দিদার সঙ্গে, মামির সঙ্গে, বোনের সঙ্গে যাবো, দেখা করতে যাবো, অনেকদিন আসা হচ্ছে না। তো সেখানেই যাবো খাওয়া দাওয়ার পর। আর খাবারের কী আপডেট আছে তোমাদের জানাচ্ছি। প্লেটটা দিলে পরেই তোমাদের জানাবো তোমাদের কী কী খাবার আছে না আছে সবই তোমাদেরকে দেখাবো। তো খাবারটা না দিলে তোমাদের আপডেট দিতে পারছি না। এই হচ্ছে গরম গরম ভাত তোমাদের দিয়েছে, দেখো ভাত, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, ফুলকপির তরকারি, আর হচ্ছে একটা লাউকা দিয়েছে, ঠিক আছে। সবারই এক খাবার, আমার মাকেও এক খেতে দিয়েছে লাউকা, ইয়ে খাবার, হ্যান এই দেখো বাবাকেও দিয়েছে। তো বাবা, তোমার কীরকম মনে হচ্ছে খাবার দেখে? ভালো খেতে তো। কাঁচা মুগ ডাল দিয়ে ভাত, সোয়াবিন দিয়ে ফুলকপি আলু ডাল এবং পালং শাকের চচ্চড়ি, পালং শাকের ঘ্যাট যেটাকে বলা হয়, এবং তার সঙ্গে পাঁপড়, চাটনিও আছে খুব ভালো। আমি সেদিন চাটনি খাই না, কিন্তু এখানে চাটনি আমি খাচ্ছি, কেন বেশ ভালো লাগছে, ঠিক আছে। তো খুবই ভালো, মানে খাবার খুব টেস্টফুল, এটাই বলবো, একদম বাড়ির খাবারের মতো। খুব ভালো। তো আমি এখন গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের এই ব্লগটি তোমরা ভালো করে দেখো। তো এই ডিটেলস ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো এখান থেকে। আর এখান থেকে একটা 30 টাকা দামের বইও কিনতে পাওয়া যায়, সেই বইটা আমি কিনেছি। সেই বইটা সম্বন্ধে আদালয় ডিটেলস ডিসক্রিপশন দেওয়া আছে, সেই ডিসক্রিপশন দেখেই তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। লাইনি বাবার আশ্রমের সম্বন্ধে ডিটেলস দিয়ে দেবো, এখানে কিভাবে আসবে, কিভাবে যাবে, কোন ট্রেনে আসবে, টোটো ভাড়া কত, অটো ভাড়া কত, সবই তোমাদের সামনে ডিটেলসে তুলে ধরবো। সো বন্ধুরা, দেখতে থাকো আমাদের এই নতুন বছরে একটি নতুন ব্লগ, নতুন একটা ট্রাভেল ডেস্টিনেশন ব্লগ। অনেক ইনফরমেশন তোমরা পাবে এবং পাশে থেকো। আমাদের এই চ্যানেলটির প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো টাটা। যাক, লাইনি বাবার আশ্রম একটা দিন আমাদের দেখা এবং ঘোরা হলো। সব ইনফরমেশনই তোমাদের সামনে তুলে ধরলাম, বাকি ইনফরমেশনগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার থেকে সব ইনফরমেশন। এবার আপনারা ভাবুন, এবং আবার দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ইনফরমেটিভ স্ট্রিমিং ব্লগে। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তাহলে আজ এখানেই টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো স্ট্রিমিং ব্লগে। দেখতে থাকুন আমাদের চ্যানেল স্টুডিও ভিড ফিল্মস। চ্যানেলটা দেখতে গেলে তোমাদের একবার হলেও সাবস্ক্রাইব করো। যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা ইদানিং মেম্বার হয়ে আছো চ্যানেলটাকে প্রচুর লাইক, প্রচুর কমেন্ট, শেয়ার করতে ভুলো না।
এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। আমাদের ইমেল আইডি studiovidfilms2022@gmail.com এবং ফোন নাম্বার নিচেই যাচ্ছে, দেখে নেবে 6292001183, 9073399132, 9874124455। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোনো স্থানে নতুন কোনো ইনফরমেশন নিয়ে চলে আসবো তোমাদের কাছে। দেখতে থাকো আমাদের চ্যানেল স্টুডিও ভিড ফিল্মস।